एक आपका बयान था कि कांग्रेस अगर आई सत्ता के अंदर तो ये राम मंदिर का फैसला पलट देगी। ये क्या ये मेरा बयान नहीं है। आपने बोला इस पे? ये मेरा बयान नहीं, मेहरबानी करके मेरे मुंह में बयान मत डालिए। देंगे। और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। घुसपैठियों को बांटेंगे। स्टेज पर आपने मुसलमानों का जब जिक्र किया तो घुसपैठिया, ज्यादा बच्चा पैदा करने वाला, इसकी क्या जरूरत आन पड़ी थी? मैं हैरान हूं जी, ये किसने आपको कहा कि जब ज्यादा बच्चों की बात होती है तो सिर्फ मुसलमान का नाम जोड़ देते हैं? क्यों मुसलमान के साथ अन्याय करते हैं आप? हमारे यहाँ गरीब परिवारों में भी ये हाल है जी, उनके बच्चों को पढ़ा नहीं पा रहे हैं। किसी भी समाज के हो, गरीबी जहाँ है वहाँ बच्चे भी ज्यादा है। तो आप कह रहे স্বাগত বন্ধুরা, আমি ছন্দ। আপনারা একটু লিখে জানাবেন, কমেন্টে জানাবেন যে আপনাদের এই ভিডিওগুলি কেমন লাগছে, শেয়ার করবেন, লাইক করবেন। আমরা সকলেই আমাদের স্কুলে গুলবাজ বন্ধুদেরকে পেয়েছি এবং যখন অফ পিরিয়ড থেকেছে তখন এই গুলবাজ বন্ধুদেরকে আমরা ডেকে নিয়ে এসেছি ক্লাসরুমের একদম সামনে, বোর্ডের সামনে। তারা একের পর এক গুল দিয়েছেন, আমরা নির্মল আনন্দ পেয়েছি। আমরা সকলেই গর্বিত ভারতবাসী যে আমাদের সর্বোচ্চ যিনি রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, তিনি একজন অসাধারণ স্ট্যান্ড আপ কমেডিয়ান। আমরা এই 10 বছর ধরে তার যে কত গুল উপভোগ করেছি এবং জীবনে যখন যখন ডিপ্রেশন গেছে তখন সেই ভিডিওগুলো চালিয়ে শুনেছি এবং মহানন্দে হেসেছি, তার শেষ নেই। উনি যখন নরেন্দ্র মোদী যখন বাল নরেন্দ্র ছিলেন তখন উনি কুমিরের সাথে খেলাধুলো করতেন এবং সেই কুমিরের মুখ থেকে উনি বল সংগ্রহ করে নিয়ে আসতেন। উনি যখন একদম ছোট ছিলেন তখন উনি স্টেশনেতে চা বিক্রি করতেন। তারপরে সেটা দেখা গেল সেটা হচ্ছে যে সেখানে ওনার বাবার একটা টি স্টল ছিল এবং পড়াশোনার মাঝে মাঝে ওনার ভাইয়েরা উনি সেখানে চা সার্ভ করতেন। উনি নিজে একা কোনো স্টেশনে চা বিক্রেতার কাজ করেননি। সেই সময় দেখা যাবে যে নরেন্দ্র মোদীর শুট করা ছবি এবং একজন চা বিক্রেতা তার কি করে ওই সময়ে দাঁড়িয়ে শুট করা ছবি থাকতে পারে। উনি খুব যৌবনেই উনি বিদেশ সফর করতে পারেন, তাই নিয়ে প্রশ্ন উঠেছে। উনি যখন বলেছেন যে উনি ডিজিটাল ক্যামেরা ব্যবহার করেছেন তখন আমরা দেখেছি আজকে ইন্টারনেটের যুগে গিয়ে যে সেই সময় ডিজিটাল ক্যামেরা আবিষ্কার হয়নি। উনি কলকাতায় আসতে চেয়েছেন মেট্রোয় চড়বার জন্য, মানে উনি যখন চেয়েছেন যে মেট্রো চড়বেন উনি, তখন দেখা গেছে যে কলকাতায় মেট্রোর কাজ শুরু হয়নি, মেট্রো তখনও পর্যন্ত চালু হয়নি। তো এইগুলি আমরা শুনেছি এবং আমাদের বেশ ভালোই লেগেছে। এতদিন পর্যন্ত এই বিষয়গুলো আমাদের কাছে নির্মল আনন্দ ছিল, আমাদের জোকসের মতন জোকস বই ছিল আমাদের কাছে নরেন্দ্র মোদী। এবং উনি অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ানকে ঘোল খাইয়ে দিয়েছেন। উনি যা সব কথাবার্তা বলেছেন আমরা তাতে আনন্দই পাচ্ছিলাম। কিন্তু এই ভোটের বাজারে উনি যেটা শুরু করেছেন, আগেও উনি এটা করেছেন, উনি এটা করতে সিদ্ধহস্ত, যে ব্যাপক ধরনের মুসলিম বিদ্বেষ উনি শুরু করেছেন একদম ভোট প্রচারের মঞ্চ থেকে। দেশে যেটুকুনি এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মধ্যে বেঁচে রয়েছে, একসাথে হিন্দু মুসলমানরা পাশাপাশি বসতি করছে, একসাথে উৎসব উদযাপন করছে, একসাথে একে অপরের দুঃখে সুখে পাশে দাঁড়াচ্ছে, সেটুকু নিয়ে যেন না থাকে তার জন্য উনি ভয়ঙ্করতম বিদ্বেষ এবং ঘৃণার ভাষণ শুরু করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে উনি বলেছেন যে আগের প্রধানমন্ত্রী মনমোহন সিং নাকি বলেছিলেন, কংগ্রেসের নাকি ম্যানিফেস্টোতে এটা ছিল যে তারা জিতে আসলে দেশের যে সম্পদ সেটা মুসলমানদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে। উনি মঙ্গলসূত্র নিয়ে কথা বলছেন যে কংগ্রেস যদি জিতে আসে ভারতবর্ষে তাহলে হিন্দু মহিলাদের মঙ্গলসূত্রে টানাটানি পড়ে যাবে। উনি এটা নিয়ে কথা বলছেন যে কংগ্রেস যদি কখনো আবার জিতে আসে তাহলে যে রাম মন্দির উনি বানিয়েছেন যেখানে রাম লালার মূর্তি স্থাপন হয়েছে, হচ্ছে যে কংগ্রেস আসলে রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, বুলডোজ করে দেওয়া হবে। এতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা অত্যন্ত বিদ্বেষের বাতাবরণ তৈরি হচ্ছে। এবং ওনাকে যখন পরের দিনই প্রশ্ন করা হচ্ছে, তার দুদিন বাদে প্রশ্ন করা হচ্ছে যে আপনি এটা বলেছিলেন, তখন উনি সম্পূর্ণ একটা ডিনায়ালে চলে যাচ্ছেন, না আমি তো এটা কিছু বলিনি,
আমি এটা বলতেই পারি না, আমার নামে আমার মুখের উপরে এইগুলিকে চাপানো হচ্ছে। আপনারা দেখুন উনি কি বলছেন। मैं जब तक जिंदा हूं, मैं धर्म के आधार पर इस देश को बांटने नहीं दूंगा। धर्म के आधार पर इस देश को बांटने नहीं दूंगा। मुसलमानों से वोट जिहाद करने को कहा है। सावन के महीने में मटन बनाने का मौज ले रहे हैं। इनको मनमोहन सिंह जी की सरकार ने कहा था कि संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। ये अर्बन नक्सल की सोच, मेरी माताओं बहनों, ये आपका मंगल सूत्र भी बचने नहीं देंगे, यहां तक जाएंगे। 400 सीटें चाहिए ताकि अयोध्या में राम मंदिर पर बाबरी ताला ना लगा दे। আপনারা এটাও দেখুন, সেটা হচ্ছে যে উনি বিভিন্ন রাজ্যে গিয়ে সব রাজ্যকে ভোটে জিতে আসলে উনি বলছেন যে 1 নম্বর বানাবেন। কিছুদিন আগে অমিত শাহ গিয়ে বলেছেন যে নরেন্দ্র মোদীকে আপনারা ভোট দিন, তাহলে তেলেঙ্গানাকে ওনারা 1 নম্বর রাজ্য হিসাবে তুলে আনবেন। নরেন্দ্র মোদী কোথাও যাচ্ছেন, সেখানে গিয়ে বলছেন যে কর্ণাটককে ওনারা 1 নম্বর রাজ্য হিসাবে তুলে আনতে চান। ওনারা বলছেন যে উড়িষ্যাকে ওনারা 1 নম্বর রাজ্য হিসাবে তুলে আনতে চান। नेतृत्व में 10 सीट दे दीजिए, हम तेलंगाना को देश का नंबर 1 राज्य बनाएंगे, नंबर 1 राज्य। में ये मोदी की गारंटी है, उड़ीसा को हम नंबर 1 बना देंगे। को पूरे देश का नंबर 1 राज्य बनाने का लिए ওনারা কি ভাবেন যে এই গোটা দেশের মানুষ ঘাসে মুখ দিয়ে চলে? ওনারা একবার লোকজনকে বোকা বানাবেন, দুবার লোকজনকে বোকা বানাবেন এবং প্রতিবারই ওনারা লোকজনকে বোকা বানিয়ে যাবেন। হয় এটা নরেন্দ্র মোদী ইচ্ছাকৃতভাবে করছেন, আর না হলে এই যে তো বিজেপির এইটা নিয়ে চিন্তা হচ্ছে না যে নরেন্দ্র মোদীর কি কোনো শারীরিক অসুস্থতা হচ্ছে, নরেন্দ্র মোদীর কি পেট গরম হয়েছে, নরেন্দ্র মোদীকে তো ইমিডিয়েটলি এখন এই বৃদ্ধ বয়সে 75 বছর বয়সে বিভিন্ন জায়গায় দিনে 4টে করে সভা না করিয়ে, অনেক সময় মানে ব্রহ্মতালুতে রোদ পড়লে গরম হয়ে যায় ব্রহ্মতালু, তখন কি ধরনের কথা বলেন। আফটার অল উনি আমাদের প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে ওনাকে ডাক্তার দেখানো উচিত, অথবা রচনা ব্যানার্জির সাথে যোগাযোগ করতে বলা উচিত। রচনা ব্যানার্জি নিশ্চয়ই ওনাকে দইয়ের ঘোল খেতে পরামর্শ দেবেন। তো গরমে সব থেকে আগে দই খাবে, দই কিছু একটা করা উচিত। মানে বিজেপির এত যে কর্মকর্তা, তাদের এত দিন ধরে নরেন্দ্র মোদী সার্ভ করেছেন, আজকে উনি একটা কথা বলছেন, কালকে আর একটা কথা বলছেন, পরশুদিন আর এক ধরনের কথা বলছেন। আমরা অপরিচিত বলে একটা সিনেমা দেখেছিলাম, প্রায় তেমন আচরণ করছেন নরেন্দ্র মোদী। நானே பெரிய நடிகன், என்கிட்ட நடிச்சு காட்டிய மாவான உனக்கு தைரியம் இருந்தா என்ன சொல்றா? பெருமாள் சத்தியமா அந்த 5 கொலையும் எந்த தப்பு பண்ணதே நான் தான். வெளியில போக விடுங்க, தம்பிய வெளியே போக விடுறா. প্রতিটা সময় এই দেশের মানুষকে বোকা বানাতে পারেন, কিন্তু ওনাদের এটা মনে রাখা উচিত যে ওনারা কখনো কখনো দেশের কিছু কিছু মানুষকে বোকা বানাতে পারেন বটেই, এবং সেটা আমরা দেখেই আসছি। मोदी सरकार, अब की बार मोदी सरकार मोदी जी को ला रही हैं। क्यों, क्या विकास किया? मोदी जी ने राम मंदिर बनाया, जो कोई नहीं कर सका वो मोदी जी ने राम किया। मंदिर से विकास है क्या? हाँ, और बेरोजगारी, आप युवा है। आपने वो नहीं देखा, एक ट्विटर पे मीम चल रहा था कि कोई मुस्लिम थे, उन्होंने बोला कि राम मंदिर तो बनवा दिया, बेरोजगारी का भी, तो उन्होंने एक ट्वीट किया था कि मंदिर के बाहर कटोरा लेके बैठ जाओ और बेरोजगार भी बढ़ेगा, रोटी भी मिलेगी खाने को। কিন্তু ওনারা সব সময় দেশের সব মানুষকে বোকা বানাতে পারবেন না। ফলে এই ভিডিওটা আপনারা সকলের মধ্যে প্রচার করুন। এই যে দ্বিচারিতা বিজেপির, নরেন্দ্র মোদী, অমিত শাহের এই দ্বিচারিতা সকলের কাছে যাওয়া উচিত। কর্ণাটকের মানুষের কাছে যাওয়া উচিত, উড়িষ্যার মানুষের কাছে যাওয়া উচিত, তেলেঙ্গানার মানুষের কাছে যাওয়া উচিত। ওনারা সব রাজ্যকে বলছেন 1 নম্বরে নিয়ে চলে আসবেন। আমাদের স্বাধীনতা সংগ্রামে আশফাকুল্লাহ খানের কথা আমরা যারা ভুলে যাইনি, আমাদের এখানে মির্জাফরের নাম বহুবার করে বলা হয়, বিশ্বাসঘাতক হিসাবে মির্জাফরের নাম, কিন্তু মনে রাখা দরকার যে ক্লাইভের বিরুদ্ধে যিনি লড়েছিলেন তারও নাম কিন্তু ছিল সিরাজউদ্দৌলা, তিনিও একজন মুসলমান ছিলেন। মির্জাফরও যেরকম বিশ্বাসঘাতকতা করেছেন, সেরকম সিরাজ কিন্তু আসলে ভারতকে পরাধীনতার জ্বালা থেকে রোকবার জন্য ক্লাইভের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমরা যেন এটা ভুলে না যাই যে আমাদের মহাকাব্যে আর একজন
বিশ্বাসঘাতক আছে, তার নাম বিভীষণ। বিভীষণ নিশ্চয়ই মুসলমান নন। আমাদের দেশকে যে ক্রমাগত একটা হিন্দু পাকিস্তানে পরিণত করবার চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু আমাদের দেশের সমগ্র জনগণকে, নাগরিকদেরকেই সম্মিলিতভাবে রুখে দিতে হবে। আমি কয়েকটি নাম আপনাদের সামনে বলতে চাই যে যারা এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নিজেদের জীবন কুরবান করেছেন। আমরা সকলে যারা বঙ্গবাসী, যারা পশ্চিমবঙ্গবাসী, তারা নেতাজি সুভাষচন্দ্রকে গর্বের সাথে দেখি। নেতাজি সুভাষচন্দ্র আমাদের কাছে একজন আইডল। নেতাজি সুভাষচন্দ্র বসুর গোটা ফৌজে কারা ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু যখন এখান থেকে দেশের বাইরে চলে যাচ্ছেন, সেখানে আজাদ হিন্দ ফৌজ তৈরি করছেন, সেখানে তাকে কারা কারা সঙ্গত দিয়েছিলেন, তাদের নামগুলো যদি আমরা একবার পড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে ক্রমাগত একটা রাজনৈতিক দল থেকে, দেশের প্রধানমন্ত্রীর তরফ থেকে বিভিন্ন রাজ্যে রাজ্যে গিয়ে যে মুসলিম বিদ্বেষ, ঘৃণা ভাষণ তৈরি হচ্ছে, সেগুলি কতটি মিথ্যা। কথাগুলি বলবার দরকার ছিল না, কিন্তু আজকে যখন মুসলমান ধর্মের মানুষদেরকে এইভাবে তাদের সম্পর্কে বিদ্বেষ জারি করা হচ্ছে, ঘৃণা ভাষণ দেওয়া হচ্ছে, তখন এটা জরুরি যে আমাদের স্বাধীনতা সংগ্রামে কারা কারা অংশগ্রহণ করেছিলেন, বিশেষ করে নেতাজি যে ফৌজ তৈরি করেছিলেন, সেখানে আবিদ হাসান সাফরানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি যখন জার্মানিতে পৌঁছান, তখন আবিদ হাসান হায়দ্রাবাদের একজন ভারতীয় ছাত্র। তিনি বার্লিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন। তিনি নেতাজির সাথে দেখা করেন এবং আন্দোলনে যোগ দেন এবং তার সচিব হিসাবে, দোভাষী হিসাবে কাজ করেন। আপনারা সকলেই জানেন যে নেতাজি যখন জার্মানি থেকে জাপানে একটা দীর্ঘ সাবমেরিন যাত্রা করেছিলেন, তিনি একমাত্র ছিলেন নেতাজির এই সফর সঙ্গী। হাবিবুর রহমান, কর্নেল হাবিবুর রহমান জেনারেল মোহন সিংয়ের সাথে আজাদ হিন্দ ফৌজের একজন সহ প্রতিষ্ঠাতা ছিলেন এবং আজাদ হিন্দ ফৌজের দপ্তরে প্রশাসনিক শাখার দায়িত্বে নিযুক্ত ছিলেন। তিনি বার্মায় একটি অভিযানের নেতৃত্ব দেন। মেজর জেনারেল মোহাম্মদ জামান খান কিওয়ানি, জেনারেল মোহন সিং কর্তৃক আজাদ হিন্দ ফৌজ গঠনের সময় জামান খান ছিলেন চিফ অব দ্য জেনারেল স্টাফ। নেতাজি আন্দোলনের দায়িত্ব নেওয়ার পর তিনি আজাদ হিন্দ ফৌজের প্রথম ডিভিশনের একজন মন্ত্রী এবং কমান্ডার হিসাবে নিযুক্ত হন। কর্নেল এহসান কাদির, জেনারেল মোহন সিং যখন আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, তখন এহসান কাদির আজাদ হিন্দ রেডিওর পরিচালক হিসাবে নিযুক্ত হন। 1943 সালে রাসবিহারী বসু যখন নেতাজির কাছে আন্দোলনের নেতৃত্ব হস্তান্তর করেন, তখন কাদির আজাদ হিন্দ সরকারে যোগ দেন, সামরিক সচিব হিসাবে নিযুক্ত হন। 30,000-এর বেশি সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক গোষ্ঠী এবং আজাদ হিন্দ দলের প্রধান হন। কর্নেল ইনায়েতুল্লাহ হাসান, ইনায়েতুল্লাহ হাসানকে জেনারেল মোহন সিং আজাদ হিন্দ রেডিওর পরিচালক নিযুক্ত করেছিলেন। তিনি জনপ্রিয় দেশাত্মবোধক রেডিও নাটক লিখেছেন, যা অল ইন্ডিয়া রেডিওকে ভারতে পাল্টা বর্ণনা সম্প্রচারণ করতে বাধ্য করেছিল। পরে নেতাজি তাকে প্রশিক্ষণ বিভাগের ইনচার্জ হিসাবে নিযুক্ত করেন, যেখানে তিনি নারী, শিশু এবং বেসামরিক লোকেদের অস্ত্র প্রশিক্ষণ দেন। মেজর জেনারেল শাহনওয়াজ, এর কথাও আমরা অনেকে জানি। মেজর জেনারেল শাহনওয়াজ খানকে নেতাজি সেই বাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত করেছিলেন যেটি ব্রিটিশ নিয়ন্ত্রিত ভারতীয় অঞ্চলে আক্রমণ করেছিল। তিনি আরাকান, নাগাল্যান্ড এবং অন্যান্য সীমান্তে আক্রমণের নেতৃত্ব দেন। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর ভারতীয় সৈন্যদের, যাদেরকে যুদ্ধবন্দী হিসাবে রাখা হয়েছিল, তিনি আজাদ হিন্দ ফৌজে যোগদানের জন্য প্ররোচিত করেছিলেন। যুদ্ধের পর যখন আজাদ হিন্দ ফৌজের অফিসারদেরকে গ্রেপ্তার করে কোর্ট মার্শাল করা হয়, তখন পুরো জাতি তাদের পেছনে লাল কিলে সে আওয়াজ ধিলো সেহগাল শাহনওয়াজ চিৎকারে মিছিল করে। কর্নেল শওকত আলী মালিক স্বাধীন ভারতীয় ভূখণ্ডে প্রথম জাতীয় পতাকা হোস্ট করার গৌরব অর্জন করেন। 14 এপ্রিল 1944-এ আজাদ হিন্দ ফৌজের বাহাদুর গ্রুপের কমান্ডার মালিক মণিপুরের মৈরং এ জাতীয় তেরঙ্গা উত্তোলন করেন। একটি বেসামরিক সরকার স্থাপন করা হয়েছিল এবং সেখান থেকে গোয়েন্দা ইউনিটগুলিকে শত্রু লাইনে পাঠানো হয়েছিল। কর্নেল মেহবুব আহমেদ আজাদ হিন্দ সরকার এবং আজাদ হিন্দ ফৌজের মধ্যে একজন লিয়াজন অফিসার ছিলেন। আরাকান এবং ইম্ফলের যুদ্ধের সময় তিনি মেজর জেনারেল শাহনওয়াজ খানের উপদেষ্টা ছিলেন। করিম ঘানি ছিলেন বার্মায় বসবাসকারী একজন তামিল সাংবাদিক, যিনি নেতাজি জার্মানি থেকে আসার আগে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রধান ছিলেন। আজাদ হিন্দ সরকার গঠিত হলে তিনি 6 জন উপদেষ্টার একজন হিসাবে শপথ নেন।
মাথায় রাখা উচিত যে এই ধরনের যে ঘৃণার ভাষণ চলছে তাকে সমূলে বিনষ্ট করা উচিত। আমাদের সকল নাগরিককে হাতে হাত মিলিয়ে আমাদের झूठ बोलो, बार बार झूठ बोलो, जो भी बोल सकते हैं सब झूठ बोलो, जहां भी बोल सकते हैं झूठ बोलो, जितनी बार बोल सकते हैं झूठ बोलो, किसी भी विषय पर बोलो तो सिर्फ और सिर्फ झूठ बोलो। एक ही काम, झूठ बोलो, झूठ बोलो, झूठ बोलो।